এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আরেকটি মহামারী বিশ্বকে কোথায় নিয়ে যাবে জানালো লয়ের্স। বিএনপির লং মার্চ আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত। আফগানিস্তানি মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত। আসাদের পতনে ইরান দুর্বল হবে না, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দোষলেন খামেনি। সিরিয়ায় ৪৮ ঘণ্টা ইসরায়েলের ৪৮০টি হামলা, বাদ যায়নি নৌবহর। আসাদকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে, এখন কি করা হবে জানালো রাশিয়া। আরেকটি মহামারী বিশ্বকে কোথায় নিয়ে যাবে জানালো লয়ের্স। মানব জাতির উপর আরেকটি মহামারীর প্রভাব বিশ্ব অর্থনীতিকে আগামী ৫ বছরের ১৩.৬ ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলতে পারে বলে অনুমান করেছে বাণিজ্যিক বীমা সংস্থা লয়েডস অফ লন্ডন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বৈশ্বিক বাণিজ্যিক বীমা সংস্থাটি। লয়েডস এবং ক্যামব্রিজ সেন্টার ফর রিস্ক স্টাডিজের যৌথ বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে এই ক্ষতির পরিমাণ হতে পারে ৪১.৭ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক জিডিপির ১.১% থেকে ৬.৪% হ্রাসের সমান। অন্যদিকে সবচেয়ে হালকা পরিস্থিতিতে এই ক্ষতি হবে ৭.৩ ট্রিলিয়ন ডলার। এই ক্ষতি মূলত স্থানীয় লকডাউন এবং বৈশ্বিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শিল্প খাতে হওয়া বিঘ্ন থেকে আসবে। কোভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী বিপুল অর্থনৈতিক ব্যাঘাত সৃষ্টি করেছিল, যার প্রভাব এখনো মুদ্রাস্ফীতির চাপ আকারে অনুভূত হচ্ছে। এই মহামারী বিভিন্ন আইনি বিতর্ক সৃষ্টি করেছিল, বিশেষত ব্যবসাগুলোর বীমার দাবি নিয়ে। যদিও লয়েডস এই প্রতিবেদনে কোভিড-১৯ মহামারীর মোট ব্যয় সম্পর্কে কোনো হিসাব দেয়নি, তবুও মহামারী সম্পর্কিত নতুন বীমা কভারেজ বিকশিত হয়েছে। বিএনপির লং মার্চ আগরতলায় সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত। বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চের প্রেক্ষিতে ওই সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত। আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার দে। তিনি বলেছেন, গত এক সপ্তাহ ধরে আমরা বাড়তি পুলিশ বসিয়েছি, এখানে ২৪ ঘন্টা সতর্কতা রয়েছে। বিএসএফ এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। সীমান্তবর্তী অঞ্চল ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল চলছে। সীমান্তে প্রহরা বাড়ানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সীমান্ত চেকপোস্টে দেখা যায় সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করেছে, তার সঙ্গেও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা টেস্ট রাইফেলসের সদস্যরাও রয়েছেন। আফগানিস্তানি মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী হাক্কানি পরিবারের সদস্য খলিল হাক্কানি নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা বলেছেন, দুর্ভাগ্যবশত শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং কয়েকজন সহকর্মী মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। খলিল হাক্কানি ছিলেন জালালউদ্দিন হাক্কানির ভাই, যিনি দুর্ধর্ষ গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। তালেবানের ২ দশকের প্রতিরোধ যুদ্ধের সময় আফগান ও নেটো বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার জন্য পরিস্থিতি এ হাক্কানি নেটওয়ার্ক। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন খলিল হাক্কানি। মার্কিন ও নেটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে ২ দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং সরকার গঠন করে তালেবান। আসাদের পতনে ইরান দুর্বল হবে না, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দোষলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার বলেছেন, সিরিয়ায় বাশার আল আসাদকে উৎখাতের পর ইসরায়েল বিরোধী প্রতিরোধ দুর্বল হওয়া তেহরানের শক্তি কমাবে না। তিনি আরো
বলেন, যারা প্রতিরোধের অর্থ বোঝে না তারা ধারণ করে প্রতিরোধ দুর্বল হয়ে ইসলামিক ইরানও দুর্বল হয়ে যাবে। ইরান শক্তিশালী ও ক্ষমতাশালী এবং আরো শক্তিশালী হবে। সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি ও উত্তর পশ্চিম অঞ্চল থেকে তারা দামেস্কে পৌঁছানোয় তেহরানের মিত্র বাশার আল আসাদের পরিবারের কয়েক দশকব্যাপী শাসন শেষ হয়েছে। আসাদ দীর্ঘ সময় ধরে ইরানের ইসরায়েলি বিরোধী প্রতিরোধ অক্ষর কৌশলগত ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে প্রতিবেশী লেবাননে তেহরানের মিত্র হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহে সহায়তা করার মাধ্যমে। ইরানের এই প্রতিরোধ অক্ষের মধ্যে হিজবুল্লাহ গাজায় হামলা, ইয়েমেনে ইহুদি বিদ্রোহী ও ইরাকে ছোট শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে। এসব গোষ্ঠী ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একত্র। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জায়োনিস্ট শাসনকে আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের ফল। এ বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত হয়। সিরিয়ায় 48 ঘন্টায় ইসরায়েলের 480টি হামলা বাদ যায়নি নৌবহর। সিরিয়ার ভূখণ্ডে গত 48 ঘন্টায় 480টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার 15টি নৌযান বিমান, বিধ্বংসী ব্যাটারি অস্ত্র উৎপাদন ক্ষেত্র সহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার নৌবহরে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আওতার বাহিরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালিয়েছে বলেছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আল বাইদা ও লাতাকিয়া বন্দরে গত সোমবার রাতে হামলা চালানো হয়। এখানে 15টি জাহাজ নোঙ্গর করা ছিল। হামলার পরে ধারণ করা লাতাকিয়া বন্দরের একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি। ওই ভিডিওতে সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে। এর আগে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানায়, গত রোববার বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকার পতনের পর থেকে সিরিয়া জুড়ে 310টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লক্ষ্য হলো তাদের রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কৌশলগত হুমকির সক্ষমতা নিশ্চিত করে দেয়া। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংজু। আসাদকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে, এখন কি করা হবে জানালো রাশিয়া। বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের মুখে গত রোববার পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। এখন রাশিয়া জানিয়েছে, বাশার আল আসাদকে তারাই নিরাপদে দামেস্কো থেকে সরিয়ে নিয়ে এসেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াফকভ গতকাল মঙ্গলবার ABC নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জানান, বিদ্রোহীদের তড়িৎ অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্কো থেকে সরিয়ে আনা হয়েছে। রায়াফকভ আরো বলেন,